ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানসিক ক্ষমতা। কিন্তু ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে কোনো কাজ সম্পাদন করার প্রক্রিয়া। এই ক্ষমতা দুই প্রকার, এক দৈহিক ক্ষমতা আর দুই হচ্ছে মানসিক ক্ষমতা। দৈহিক ক্ষমতা কাকে বলে? এখানে দেওয়া দুটি ভিডিও ক্লিপ আমাদের কাছে পরিষ্কার করে দেবে আমরা দৈহিক ক্ষমতা বলতে সাধারণভাবে কী বুঝে থাকি। আমার মনে হয় এই সামান্য উদাহরণটি যথেষ্ট দৈহিক ক্ষমতার ক্ষেত্রে। মানসিক ক্ষমতা আলোচনা করতে গিয়ে বিভিন্ন মনোবিদ ভিন্ন ভিন্নভাবে তাদের তত্ত্ব তুলে ধরেছেন। তাদের দেওয়া এই তত্ত্বর মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে কোনো একটি মানসিক কাজ সম্পাদন করার জন্য কিভাবে মানসিক উপাদানগুলি বিভিন্নভাবে সহযোগিতা বা সাহায্য করে থাকেন। তবে এই মানসিক উপাদানের তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে যে দুই বিজ্ঞানী বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন চার্লস স্পিয়ারম্যান এবং এল থার্স্টন। চার্লস স্পিয়ারম্যান দুই প্রকার মানসিক ক্ষমতার কথা বলেছেন। এক, সাধারণ মানসিক ক্ষমতা, জেনারেল মেন্টাল এবিলিটি, যাকে তিনি জি দ্বারা চিহ্নিত করেছেন। আর দুই, স্পেসিফিক মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা, যাকে তিনি এস দ্বারা চিহ্নিত করেছেন। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় কিন্তু স্পিয়ারম্যান নয়। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এল থার্স্টন। স্পিয়ারম্যান অন্য কোনো ক্লাসে আমরা আবার আলোচনা করব। তবে মূল আলোচনার যাওয়ার আগে অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অল করে নাও, যাতে পরবর্তী ক্লাস আপলোড করলে তোমরা নোটিফিকেশানটি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকের আমাদের আলোচ্য বিষয় থার্স্টনের 7 প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব। থার্স্টন 7 প্রাইমারি মেন্টাল এবিলিটি থিওরি। মনোবিদ থার্স্টন স্পিয়ারম্যানের মতো দ্বি উপাদান তত্ত্ব বা দুটি উপাদানে বিশ্বাসী নন। তিনি একটু ভিন্ন পথে হাঁটলেন। তিনি 240 জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা করে 56 রকমের অভিক্ষার প্রয়োগ করে 1938-এ প্রাথমিক মানসিক ক্ষমতা বা প্রাইমারি মেন্টাল এবিলিটির একটি গবেষণাপত্র তিনি প্রকাশ করেন। তিনি বলেন যে কোনো একটি কাজ সম্পাদন করতে কেবলমাত্র দুটি উপাদান সংযুক্তভাবে যে কাজটি সম্পাদন করে তা কিন্তু নয়। তিনি বলেন বৌদ্ধিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে কতগুলি স্বাধীন নিরপেক্ষ প্রাথমিক উপাদানের প্রয়োজন হয়, যারা একত্রিতভাবে সম্মিলিতভাবে সেই কাজটি সম্পাদিত করতে সহযোগিতা বা সাহায্য করে থাকে। সুতরাং এই গবেষণাপত্রে 7টি আলাদা আলাদা সক্ষমতা বা বুদ্ধির উপাদান হিসাবে তুলে ধরেন। তার মতে এই 7টি স্বতন্ত্র মানসিক ক্ষমতা নানান অনুপাতে একত্রিত হয়ে কোনো একটি কাজ সম্পাদিত হয়। তাহলে মনোবিদ থার্স্টন স্বাভাবিকভাবে চার্লস স্পিয়ারম্যানের মতো দ্বি উপাদান তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। তিনি 1938-এ 240 জন শিক্ষার্থীর মধ্যে 56 রকমের অভিক্ষা প্রস্তুত করে তিনি একটি প্রাইমারি মেন্টাল এবিলিটি বা প্রাথমিক মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব বা গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে তিনি 7টি উপাদানের কথা বলেন। এই 7টি স্বতন্ত্র প্রাথমিক মানসিক সক্ষমতা বিভিন্ন অনুপাতে মিশ্রিত হয়ে বা একত্রিতভাবে কাজ করে কোনো একটি কাজ সম্পাদন করতে বা কোনো একটি বৌদ্ধিক কাজ সম্পাদন করতে সাহায্য বা সহায়তা করে থাকে। এই 7টি উপাদান কি কি? এই 7টি উপাদান, প্রথমটি হচ্ছে সংখ্যা বিষয়ক ক্ষমতা।
বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যাকে সংক্ষেপে তিনি এন উল্লেখ করেছেন। বাচনিক ক্ষমতা, ভার্বাল এবিলিটি, ভি। শব্দ ব্যবহারে স্বাচ্ছন্দ্য, ওয়ার্ডফ্লুয়েন্সি বা ডাব্লিউ। স্মৃতি, মেমোরি বা এম। স্থানিক প্রত্যক্ষণ ক্ষমতা, স্পেশাল অ্যাবিলিটি বা এস। প্রত্যক্ষণের দ্রুততা, পারসেপচুয়াল স্পিড, পি। এবং যৌতিক ক্ষমতা, রিজনিং বা আর দ্বারা উল্লেখ করেছেন। এবারে তিনি এই 7টি উপাদানের মধ্য দিয়ে কোনো একটি কাজ কিভাবে সম্পাদিত হয় সেক্ষেত্রে এটি চিত্র বা ডায়াগ্রাম প্রস্তুত করে বোঝানোর চেষ্টা করেছেন। তবে আমরা ওই ডায়াগ্রামে যাওয়ার আগে বা ডায়াগ্রাম ব্যাখ্যা করার আগে আমরা দেখে নিই এই 7টি যে উপাদান রয়েছে এই 7টি উপাদানের বৈশিষ্ট্যগুলি, কারণ পরবর্তী ক্ষেত্রে আমাদের ওই ডায়াগ্রামটি আলোচনা করতে এবং বুঝতে আমাদের সাহায্য করবে। সংখ্যা বিষয়ক ক্ষমতা বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যাকে এন দ্বারা চিহ্নিত করা হয়েছে, গণিত সংক্রান্ত যাবতীয় বিষয় সমাধানের ক্ষেত্রে সাহায্য করে থাকে। অর্থাৎ গণনা করতে পারা, সংখ্যার যে সকল ধারণা, সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারা, অর্থাৎ গণিত সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে পারা। আমরা দেখি ক্লাসের মধ্যে কোনো একটি শিক্ষার্থী গণিতটি সমাধান করতে কেউ অতি অল্প সময় প্রয়োগ করে, আবার কেউ গণিতটি সমাধান করতে অনেকক্ষণ সময় লাগিয়ে দেয়। সুতরাং তাদের ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হচ্ছে ল্যাক অফ নিউমেরিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ নিউমেরিক্যাল বা সংখ্যা বিষয়ক ক্ষমতার অভাব বা কম, পরিমাণগতভাবে কম থাকা। অর্থাৎ যার এই নিউমেরিক্যাল অ্যাবিলিটি যত বেশি, তার অর্থ গণিত সমাধানের ক্ষেত্রে তার দ্রুততার পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ কেউ আগে খুব তাড়াতাড়ি করে নিতে পারে বা খুব অল্প সময়ের মধ্যে কোনো একটি গণিতের সমাধান করে ফেলতে পারে, কারো একটু বেশি সময় লেগে যেত। পরবর্তী আমাদের মেন্টাল অ্যাবিলিটিতে বাচনিক ক্ষমতা বা ভার্বাল মেন্টাল অ্যাবিলিটি, ভাষা আয়ত্ত করতে পারা একটা বড় ব্যাপার। যে যত বেশি ভাষা আয়ত্ত করতে পারবে বা শব্দার্থ নিজের মধ্যে অনুধাবন করতে পারবে এবং সেই শব্দের ভাণ্ডার যে যত বেশি পরিমাণে সঞ্চিত করতে পারবে, সে তত বেশি কথা বলতে গিয়ে বা তার মনের ভাব প্রকাশ করতে গিয়ে সেই শব্দগুলো সে ব্যবহার করতে পারবে। সুতরাং শব্দ এবং শব্দার্থ অনুযায়ী শব্দভাণ্ডার গড়ে তোলা হচ্ছে বাচনিক ক্ষমতা বা ভার্বাল এবিলিটি। শব্দজ্ঞান বা শব্দ ভাণ্ডার আমাদের বুদ্ধির অন্যতম উপাদান। অর্থাৎ যার যত বেশি শব্দ ভাণ্ডার, যে যত বেশি শব্দ ভাণ্ডারের মধ্যে শব্দ সঞ্চিত করতে পারবে, সে তত বেশি কোনো একটি বিষয় পরিষ্কারভাবে অনুধাবন করতে পারবে এবং বিশ্লেষণও করতে পারবে। সুতরাং বাইরের জগতের সম্পর্কে তার মধ্যে বিমূর্ত ধারণা গঠন হবে এবং তার ভাষা ব্যবহারের উত্তম দখল জন্মাবে। নেক্সট আমরা আসি ওয়ার্ডফ্লুয়েন্সি বা শব্দ ব্যবহারের স্বাচ্ছন্দ্য। আমরা এর আগে দেখলাম যে শব্দ ভাণ্ডার তৈরি করা, এরপরে আমরা দেখব এই শব্দ ভাণ্ডার থেকে শব্দ নিয়ে কীভাবে সে ব্যবহার করতে পারে, কোনো একটি কথা বা মনের ভাব কীভাবে পরিস্ফুট বা সুন্দর করে তুলে ধরতে পারে। যার যত বেশি শব্দ ভাণ্ডার পরিপূর্ণ থাকবে সে তত বেশি শব্দকে ব্যবহার করে তার মনের ভাবটা প্রকাশ করতে পারবে। আমরা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যখন উপন্যাস পড়ি তখন মনোযোগ সহকারে, মানে মনটা এমনই থাকে যেন উপন্যাসটা না শেষ করে উঠতে ইচ্ছে করে না। তার কারণ শুধু যে সময়ের এই ঘটনার ঘন ঘটা তা কিন্তু নয়, তার সঙ্গে হচ্ছে যে শব্দ ব্যবহার, অর্থাৎ এত সুন্দর লেখা শৈলী, সেই লেখা শৈলী আমাদেরকে আকর্ষণ করে, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত বোস করিয়ে রাখতে পারে। সুতরাং অনেকেই আছেন
যাদের কথা শুনতে খুব ভালো লাগে, তাদের লেখা পড়তে আমাদের ভালো লাগে, এবং তারা এমনভাবে কথা বলেন যা আমরা মোহিত হয়ে শুনতে থাকি। এটাকে বলা হয় বাকপটুতা। নির্ভর করে উপযুক্ত সময়ে উপযুক্ত শব্দ ব্যবহার করার দক্ষতার উপর। পরবর্তী ক্ষেত্রে আমাদের রয়েছে স্মৃতি বা মেমোরি, যাকে আমরা এম সংক্ষেপে লিখে থাকি। স্মৃতি হলো আমাদের সমস্ত রকম শিখন অভিজ্ঞতা জনিত তথ্যের ভাণ্ডার। অর্থাৎ আমরা যা কিছু শিখি জন্ম মুহূর্ত থেকে একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত ঘটনা ওই স্মৃতির মধ্যে সঞ্চিত হয়। স্মৃতি হলো আমাদের সমস্ত রকম শিখন অভিজ্ঞতা জনিত তথ্যের ভাণ্ডার। মানসিক ক্ষমতার বহিঃপ্রকাশ অনেকটা এই স্মৃতির উপরেই নির্ভর করে। অর্থাৎ শিশুর জন্ম মুহূর্ত থেকে একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যা কিছু শেখে সব কিছু সেখানেই সঞ্চিত হতে থাকে। তবে স্মৃতি সম্পর্কে যখন পড়ানো হবে স্মৃতির এই বিষয়গুলো নিয়ে তখন আলোচনা করা হবে। তো আমাদের সাধারণভাবে আমরা তাহলে যা কিছু শিখছি তার তথ্য হিসাবে বা শিখন তথ্য বা অভিজ্ঞতা আমরা সেই ভাণ্ডারে জমা করে রাখছি বা সঞ্চিত করছি, এবং পরবর্তী ক্ষেত্রে সেই তথ্যের ব্যবহার এবং সংরক্ষণ এবং দ্রুত স্মরণ করতে পারা এই স্মৃতি বা মেমোরি সাহায্য করে থাকে। এছাড়াও আমাদের কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এই স্মৃতি সাহায্য করে থাকে, কারণ সেই সমস্যা সমাধানের জন্য ক্ষমতা, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে কার্যকর প্রতিক্রিয়া করতে স্মৃতি আমাদের সাহায্য করে। তাই স্মৃতিকে বুদ্ধির অন্যতম উপাদান বলা হয়ে থাকে। এরপরে আসি আমরা প্রত্যক্ষণজনিত ক্ষমতা বা স্পেশাল অ্যাবিলিটি বা স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমতা বা স্পেশাল অ্যাবিলিটি বা এস। স্থান এই শব্দটি ব্যাপ্তি বা বিস্তারকে বোঝায় বা দেশ। আমাদের দৃশ্যমান জগৎ, সেই দৃশ্যমান জগতে বিভিন্ন বস্তু রয়েছে। সেই বস্তু একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুর দূরত্ব, তার আকার আকৃতিগত বা গঠনগত পার্থক্য প্রভৃতি করতে আমাদের এই স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমতা সাহায্য করে থাকে। শ্রবণের ক্ষেত্রে গতিশীলতা অনুভূতি অনেক সময় শব্দের তীব্রতার ক্রমিক হার বৃদ্ধির সাহায্যে হয়ে থাকে। স্থানিক প্রত্যক্ষণজনিত সক্ষমতা বেশি হলে ব্যক্তি সহজেই ব্যক্তিত্বের অনুসন্ধানী যে ক্ষমতা সেই অনুসন্ধানী ক্ষমতা জন্মায়। অর্থাৎ সে ব্যক্তি একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয়ের পার্থক্য সহজে করতে পারে। এমনকি দেখা গেছে যে এই স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমতা যাদের মধ্যে সবথেকে বেশি, তারা খুব সহজে অতি সহজে একবার দেখেই বলে দিতে পারে একই ব্যক্তির একই সিগনেচারের মধ্যে পার্থক্য। অর্থাৎ অনেক সময় সিগনেচার করতে গিয়ে একই ব্যক্তি কোনো সময় কোনো জায়গায় ভুল বা ওয়ার্ডগত স্পেস একটু বেশি কম বেশি হয়ে যেতে পারে, বা কোনো লাইন টানা ইত্যাদির ক্ষেত্রে হয়ে যেতে পারে। সেই পার্থক্যগুলো তারা স্বাভাবিকভাবে দেখেই বলে দিতে পারে। বস্তুগত আকার আকৃতি গঠন তার প্রকৃতি প্রভৃতি চেনাতে এবং তার মধ্যে পার্থক্য করতে আমাদের সহযোগিতা করে থাকে। আমাদের লেখাপড়া, ছবি আঁকা, অবস্থানে বিবরণ তৈরি করা ইত্যাদি অসংখ্য বিষয় স্থানিক প্রত্যক্ষণের উপর নির্ভরশীল। এরপরে আছে আমাদের প্রত্যক্ষণজনিত দ্রুততা বা পারসেপচুয়াল স্পিড। আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই 5টি ইন্দ্রিয়ের কাজ হচ্ছে বহির্জগতের বিভিন্ন ধরনের উদ্দীপক থেকে উদ্দীপনা সংগ্রহ করে তা অন্তর্বায়ু স্নায়ু দ্বারা স্মৃতিতে পৌঁছে দেওয়া, স্নায়ুতন্ত্রে পৌঁছে দেওয়া এবং বহির্বায়ু স্নায়ু দ্বারা তার প্রতিক্রিয়া করা। এই গ্রাহক ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা বাইরের জগৎ সম্বন্ধে জানতে পারি এবং প্রয়োজনে মতো উদ্দীপনায় সাড়া দিতেও পারি। সুতরাং প্রত্যক্ষণের ক্ষমতা আমাদের বুদ্ধির অন্যতম উপাদান। দ্রুত প্রত্যক্ষণ করার ক্ষমতা থাকলে আমরা অনেক বেশি তথ্য আহরণ করতে পারি। অর্থাৎ তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের বিষয়টা জানার ক্ষেত্রে এই প্রত্যক্ষণের দ্রুততা আমাদের সাহায্য করে থাকে। প্রত্যক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে। প্রাথমিক কেন, নার্সারি বিদ্যালয়গুলিতে, যেমন কিন্ডারগার্টেন, নার্সারি বিদ্যালয় বা মন্তেশ্বরী, এই ধরনের যে সকল বিদ্যালয়গুলি রয়েছে তারা সবথেকে বেশি শিশুদের প্রত্যক্ষণজনিত বা
ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কারণ ইন্দ্রিয়গুলিকে যত বেশি সজাগ করা যাবে শিক্ষার্থী তত বেশি বহির্জগৎ থেকে উদ্দীপনা বা তথ্য আহরণ করতে সমর্থ হবে। এরপরে আসি রিজনিং বা যৌক্তিক ক্ষমতা। যুক্তি করার ক্ষমতা, ভালো মন্দ বুঝতে পারার ক্ষমতা, কোনটি ভালো কোনটি মন্দ, যুক্তি দিয়ে কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা, বিমূর্ত ধারণা গঠন এবং বহু ধরনের সমস্যার সমাধান প্রভৃতি এই যৌক্তিক ক্ষমতার দ্বারাই সম্পন্ন হয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণ, দৈনন্দিন জীবনের অসংখ্য খুঁটিনাটি বিষয় বিচার করার জন্য আমরা প্রতিনিয়ত এই যৌক্তিক ক্ষমতা আমরা প্রয়োগ করে থাকি। বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও জ্ঞান ভাণ্ডারকে প্রসারিত করার প্রধান হাতিয়ার হচ্ছে এই যৌক্তিক ক্ষমতা বা রিজনিং। যুক্তি তর্ক দিয়ে কোনো একটি বিষয় বুঝে নেওয়া বা বোঝার ক্ষেত্রে বা বিশ্লেষণ করার ক্ষেত্রে এই ক্ষমতাটি প্রয়োগ করা হয়ে থাকে। যৌক্তিক ক্ষমতা বেশি হলে ব্যক্তি দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, সহজে কোনো কিছুর কারণ অনুধাবন করতে পারে, কোনো ঘটনার তাৎপর্য সহজে বুঝতে পারে এবং অগ্রিম অনুমান করতে পারে। সেই জন্য যৌক্তিক ক্ষমতা বুদ্ধির একটি বিশেষ প্রয়োজনীয় উপাদান হিসাবে চিহ্নিত হয়। আশা করছি মনোবিদ থার্স্টনের দেওয়া এই 7টি যে উপাদান, এই 7টি উপাদানের বৈশিষ্ট্য বা বিভিন্ন ধরনের কর্মপ্রণালী তাদের বোঝার অসুবিধা হয়নি। এরপরে আমরা এই 7টি যে উপাদান রয়েছে বা 7টি প্রাথমিক উপাদানগুলি কিভাবে সম্মিলিতভাবে কোনো একটি কাজ করতে সাহায্য বা সহযোগিতা করে থাকে তা আমরা মনোবিদ থার্স্টনের দেওয়া ডায়াগ্রাম অনুযায়ী আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। মনোবিদ থার্স্টন তার এই তত্ত্বটি প্রকাশ করার সময় তিনি একটি ডায়াগ্রাম দিয়েছেন, যে ডায়াগ্রামের সাহায্যে আমাদের বুঝতে সহজ হয় যে কোনো একটি কাজ কিভাবে সম্পাদিত হচ্ছে বা কোন কোন মানসিক উপাদানগুলি সেই কাজটি সম্পাদন করতে সহযোগিতা বা সাহায্য করছেন। এখানে তিন ধরনের গোলাকৃতি বা বৃত্ত করা আছে। এই 3 ধরনের বৃত্ত মিনস হচ্ছে 3 ধরনের বা 3 প্রকার কাজ। প্রথম কাজ আমরা দেখি, প্রথম কাজের মধ্যে যা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ, যেটাকে আমরা বলছি ওয়ার্ড ফ্লুয়েন্সি বা শব্দ ব্যবহার করার প্রবণতা বা শব্দ অতি দ্রুত শব্দ ব্যবহার করতে যাতে পারে। এন নাম্বার বা নিউমেরিক্যাল গণিত জাতীয় সমস্যার সমাধান করা। পি পারসেপচুয়াল বা প্রত্যক্ষণজনিত ক্ষমতা। আর এস হচ্ছে স্পেশাল এবিলিটি বা হচ্ছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। এরপরে আসি দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ এখানে ভি ভার্বাল এবিলিটি অর্থাৎ ভাষা বোধের ক্ষমতা, শব্দের ভাণ্ডার তৈরি করা এবং সেই শব্দ ব্যবহার করার ক্ষমতা। যার যত এই শব্দ ব্যবহার করার ক্ষমতা ভালো, তিনি তত বেশি কোনো একটি বিষয় বিশ্লেষণ করতে বা বুঝতে তার সাহায্য হয়ে থাকে। এস হচ্ছে স্পেশাল এবিলিটি, যা স্থান প্রত্যক্ষণ করতে সাহায্য করে, কোনো একটি বিষয়গত বা বস্তুগতের মধ্যে পার্থক্য, আকার আকৃতিগত বা গঠনগত পার্থক্য করতে বা দূরত্ব বোঝাতে, কোনো দুটি বস্তুর মধ্যে দূরত্ব ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে এস। পি হচ্ছে পারসেপচুয়াল এবিলিটি বা প্রত্যক্ষণের ক্ষমতা, সহজে প্রত্যক্ষণ করতে পারা, উদ্দীপনায় সাড়া দিতে পারার ক্ষমতা। তৃতীয় কাজ এর ক্ষেত্রে আমরা দেখছি তৃতীয় আর হচ্ছে রিজনিং বা যুক্তি তর্ক করতে পারা। এম মেমোরি, অতি সহজে কোনো একটি বিষয়বস্তু আগের বা পূর্বের জানা বিষয়বস্তু তাকে রিকল করা বা পুনরাবৃত্তি ঘটানো বা হঠাৎ করে স্মরণ করতে পারা। এন নিউমেরিক্যাল অ্যাবিলিটি, গণিত জাতীয় সমস্যা। আর পি হচ্ছে পারসেপচুয়াল বা স্থানগত প্রত্যক্ষণ, কোনো দুটি বস্তুর মধ্যে তাদের মধ্যে দূরত্ব আকৃতি গঠনগত পার্থক্য করতে পারা। এই হচ্ছে 3টি কাজ। অর্থাৎ কাজ 1 করার ক্ষেত্রে ডাব্লিউ ওয়ার্ড ফ্লুয়েন্সি লাগছে, নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি লাগছে, পি পারসেপচুয়াল, এস হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি। দ্বিতীয় নম্বর কাজটি সম্পাদন করার জন্য ভি ভার্বাল অ্যাবিলিটি, পি পারসেপচুয়াল অ্যাবিলিটি, এস স্পেশাল অ্যাবিলিটি। তৃতীয় নম্বর কাজটি সম্পাদন করার জন্য আর রিজনিং প্লাস হচ্ছে এম মেমোরি, এন নাম্বার প্লাস পি পারসেপচুয়াল অ্যাবিলিটি। এটা এই ডায়াগ্রামটি আরও সহজভাবে বোঝার জন্য আরেকটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এখানে 3 জন ব্যক্তি রয়েছেন।
অর্থাৎ সমাজে এই তিনজন ব্যক্তিকে আমরা প্রত্যেকেই দেখতে পাই। এক হচ্ছে সাহিত্যিক, দুই উকিল বা এবং তিন হচ্ছে ডাক্তার। আমাদের এই তিন প্রতিবেশী আমাদের কিভাবে তাদের মানসিক ক্ষমতা ব্যবহার করেন সেই সম্পর্কে একটু দেখে নিই, তাহলে আমাদের এই বিষয়টি বুঝতে আরও মনে হয় সুবিধে হবে। প্রথম জন অর্থাৎ সাহিত্যিক যিনি, তিনি ভি অর্থাৎ ভার্বাল এবিলিটি, এম অর্থাৎ মেমোরি, পি অর্থাৎ পারসেপচুয়াল এবিলিটি। ভি ভার্বাল এবিলিটি মানে শব্দ ব্যবহার সম্পর্কিত ধারণা বা শব্দ ব্যবহারের স্বাচ্ছন্দ্যতা। আমরা জানি একজন সাহিত্যিক সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে তার সাহিত্য কলা ফুটিয়ে তোলেন, যা আমরা পরবর্তীকালে সেই সাহিত্য পড়ার সময় আমরা মোহিত হয়ে সেই সাহিত্য পড়তে থাকি বা মনোযোগ সহকারে সেই সাহিত্য আমরা অধ্যয়ন করি। এবং এম হচ্ছে মেমোরি এই জন্যই সাহিত্যিকের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি এটি উপন্যাস বা গল্প লিখতে শুরু করলেন, প্রথমেই হয়তো দেখা গেল যে সেই গল্প বা উপন্যাসের নায়ক ছিল হচ্ছে যে রাম। পরবর্তীকালে যখন তিনি উপন্যাসটি বা গল্পটি শেষ করছেন, সেখানে হচ্ছে তার সেই নায়কের নাম হয়ে গেল যদু। সেক্ষেত্রে দেখা যাবে যে উপন্যাসটি তখন গুলিয়ে যাবে, বিষয়টা গুলিয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে স্মৃতি অর্থাৎ প্রথম তার শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টাকে সম্পূর্ণভাবে মনে রেখে সেই বিষয়কে আরও বিস্তারিতভাবে নিয়ে যাওয়া বা বিষয়ের ঘন ঘটার ক্ষেত্রে এই মেমোরি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসি পারসেপচুয়াল বা স্থানিক প্রত্যক্ষণের বিষয়। স্থানগত একটা বিষয় বস্তুগত পার্থক্য করতে পারা এবং হচ্ছে যে দূরত্ব প্রভৃতি একজন সাহিত্যিকের থাকা দরকার আছে। কারণ একজন সাহিত্যিক তিনি একটি গল্প বা উপন্যাস যখন তিনি লেখেন, সেক্ষেত্রে এই সাহিত্যিকের এই পারসেপচুয়াল এবিলিটি অর্থাৎ স্থানগত প্রত্যক্ষণ বা স্থানিক প্রত্যক্ষণ সংক্রান্ত জ্ঞান থাকা দরকার। এরপরে আসি ডি মিনস এখানে হচ্ছে অবরোহ ক্ষমতা বা ডিডাকশন অ্যাবিলিটি। এই ডিডাকশন অর্থাৎ কোনো একটি সামান্য থেকে বিশেষের দিকে যাওয়া, অর্থাৎ একজন সাহিত্যিক হিসাবে তিনি এটাই করেন যে সামান্য থেকে আস্তে আস্তে বিশেষায়িত করেন একটি ঘটনাকে, তবেই সেই ঘটনাটি বা সেই উপন্যাসটি আরও মনোগ্রাহী হয়ে ওঠে। দ্বিতীয় ব্যক্তি তিনি হচ্ছেন উকিল। একজন উকিল, তার মধ্যে ভার্বাল এবিলিটি অর্থাৎ শব্দ ব্যবহার করার ক্ষমতা তো থাকবেই, এবং মেমোরি, এটা বিষয় বা কোনো একটি বিষয় প্রমাণ করার ক্ষেত্রে, কোনো একটি ঘটনাকে প্রমাণ করার ক্ষেত্রে তার মেমোরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সেই মেমোরি একজন উকিলকে চিনতে সাহায্য করবে যে একজন যিনি সাক্ষ্য দিচ্ছেন সেই সাক্ষ্য দেওয়া ব্যক্তি প্রকৃত ব্যক্তি কিনা। তৃতীয় হচ্ছে পারসেপচুয়াল বা হচ্ছে যে স্থানগত প্রত্যক্ষণ, আর হচ্ছে যে রেজনিং অর্থাৎ যুক্তি করার ক্ষমতা, যুক্তি তর্ক বিচার করার ক্ষমতা, ভালো মন্দবোধ থাকার ক্ষমতা। এন হচ্ছে যে নাম্বার সংখ্যাগত ক্ষমতা। তৃতীয় হচ্ছে ডাক্তার, যার মধ্যে ওয়ার্ড ফ্লুয়েন্সি থাকবে, সুন্দর কথা বলতে পারবেন তার পেশেন্টদের সঙ্গে, এবং তার রোগ সংক্রান্ত বা কোনো বিষয় সংক্রান্ত বিষয়টিকে সুন্দরভাবে সেই পেশেন্টের কাছে তাকে বোঝাতে সচেষ্ট হবেন। এন হচ্ছে যে নিউমেরিক্যাল বা সংখ্যা ধারণাগত ক্ষমতা। আর স্পেশাল এবিলিটি বা এস স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমতা। আর আই হলো ইন্ডাকশন অ্যাবিলিটি বা আরোহ ক্ষমতা, অর্থাৎ কোনো বিশেষ থেকে আস্তে আস্তে সেই বিষয়টিকে সামান্বিত করা, সামারিতে নিয়ে আসা, ছোট্ট করা। অর্থাৎ একজন সাহিত্যিকের ক্ষেত্রে যে বিষয়গুলি থাকবে সেটা হচ্ছে ভি প্লাস এম প্লাস পি প্লাস ডি। একজন উকিলের ক্ষেত্রে ভি প্লাস এম প্লাস পি প্লাস আর প্লাস এন। একজন ডাক্তারের ক্ষেত্রে এন প্লাস এস প্লাস আই প্লাস ডাব্লিউ। প্রত্যেকটি তত্ত্ব প্রকাশিত হওয়ার পর তার বহুভাবে সমালোচিত হয়, কারণ সেই সমালোচনায় আরেকটি তত্ত্ব বা নূতন
তত্ত্ব তৈরি হতে সহযোগিতা বা সাহায্য করে থাকে। কারণ একটি তত্ত্বের যে সকল ত্রুটিগুলি থাকে সেই ত্রুটিগুলি পরবর্তী আরেকজন সেই তত্ত্বগুলি সেই ত্রুটিগুলিকে আবার তত্ত্বের আকারে প্রকাশিত করেন। ফলে কি হয়, যে বিষয়বস্তুগত জিনিসটি বুঝতে সহজ আরও সহজ হয়, তাই সমালোচনা থাকবে। সুতরাং থার্স্টনের এই প্রাইমারি মেন্টাল এবিলিটিও বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন। বিভিন্ন মনোবিদগণ তার সমালোচনা করে উল্লেখ করেছেন যে 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত যে সকল শিক্ষার্থী বা শিশু তাদের মধ্যে বাচনিক ক্ষমতা, প্রত্যক্ষণের দ্রুততা, স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমতা ইত্যাদি তো রয়েছে, কিন্তু তার সঙ্গে শৃঙ্খলমূলক এবং পরিমাণসূচক ক্ষমতা এগুলি নূতন করে সংযুক্ত বা তাদের মধ্যে নূতন করে দেখতে পাওয়া যায়, যা থার্স্টন তুলে ধরেননি। তৃতীয় ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী সাধারণত 7 থেকে 11 বছর বয়স তাদের মধ্যে বাচনিক ক্ষমতা, প্রত্যক্ষণের দ্রুততা, স্থানিক প্রত্যক্ষণ, যুক্তি ও সংখ্যা বিষয়ে ক্ষমতা রয়েছে। অর্থাৎ এখানে দেখছি বাকি ক্ষমতাগুলি ছটি রয়েছে, কিন্তু বাকি আরেকটি ক্ষমতা এখানে কিন্তু নেই বা এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় না। তৃতীয় 11 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত যারা, তাদের মধ্যে বাচনিক, স্থানিক প্রত্যক্ষণ, যুক্তি, সংখ্যা ও শব্দ ব্যবহারের এই ক্ষমতাগুলি অর্থাৎ এই 7টি উপাদান সর্বজনীনভাবে বিধির ব্যাখ্যা করতে পারে না। এছাড়াও উপাদান বিশ্লেষণের পদ্ধতিগত উন্নতির সঙ্গে সঙ্গে পরবর্তীকালে দেখা গেছে যে এর মতো একটি সাধারণ উপাদানের অস্তিত্ব পুরোপুরিভাবে অস্বীকার করা যায় না। অর্থাৎ যে 7টি উপাদানের কথা মনোবিদ থার্স্টন উল্লেখ করেছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ উপাদান অর্থাৎ স্পিয়ারম্যান যে জেনারেল মেন্টাল এবিলিটির কথা বলেছিলেন তার অস্তিত্বকে অস্বীকার করা সম্ভবপর নয়। কারণ এই ক্ষমতাগুলির সঙ্গে সঙ্গে সেই ক্ষমতাটি অর্থাৎ জেনারেল মেন্টাল এবিলিটি এটাও কিন্তু সংযুক্ত হওয়া দরকার বলে অন্যান্য মনোবিদরা মনে করেন।